ওয়েলকাম টু এক্সাম গাইড। আজ আমরা এভারেজ বা গড়ের চ্যাপ্টার থেকে অঙ্ক করব, যেটা নতুন সুবিদ্যাস বই বেরিয়েছে। সেই বইয়ের প্রশ্নগুলো আমরা একে একে সলভ করব এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা বিভিন্ন অ্যাপ্রোচ এবং যেগুলো টিসিএস প্যাটার্নের কোশ্চেনগুলো নতুন যে এসছে সেই কোশ্চেনগুলো কিন্তু এই বইতে যুক্ত করেছে, সেইগুলো আমরা সলভ করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা এভারেজ শুরু করছি। তার একদম বেসিক কনসেপ্ট এবং অ্যানালাইসিস, অন্যান্য যে ট্রিকি অ্যাপ্রোচ সেগুলো কিন্তু আমরা শেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো, আমরা এই চ্যাপ্টারে শিখছি গড়। এই গড়ের একদম বেসিক কনসেপ্ট দেখো, কনসেপ্ট নাম্বার 1। দেখো, গড়টাকে আমরা বলি কি ইংলিশে? এভারেজ। ঠিক আছে, এভারেজ। এটাকে বাংলায় আমরা বলছি গড়, বা হিন্দিতে যদি বলি এটাকে বলি কি অসৎ, তাই তো? ঠিক আছে, এইটাকে দেখো আমরা অন্যান্য মানে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজিতে আমরা এটাকে বলে থাকি অনেক সময় মিন। ঠিক আছে, তাহলে মিন যা, গড়ও কিন্তু তাই। তাহলে মিন, এভারেজ, গড় সবই কিন্তু একই জিনিস। তাহলে এই যে গড় বা এভারেজ, আমরা এইটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সংক্ষেপে AVJ ইউজ করব। ঠিক আছে, তাহলে বুঝে যাবো যে এটা এভারেজ বলতে চাইছি। দেখো, এভারেজ কীভাবে বের করতে হয়। অ্যাকচুয়ালি ধরো অনেকগুলো টার্ম যদি এরকম থাকে, ধরো মনে করলাম N1 একটা টার্ম, N2, N3, এরকম ধরো অসংখ্য টার্ম ধরো রয়েছে। এই টার্মগুলোকে দেখো, এখানে আমি 4টে টার্ম নিলাম, আমি আরও একটা টার্ম নিলাম, ধরো 5টা। ঠিক আছে, তার মানে অনেকগুলো ডেটা নিয়েছি, যেটাকে আমরা বলতে পারি নাম্বার অফ ডেটা। ঠিক আছে, নাম্বার অফ ডেটা, সেটা ধরো পরীক্ষার ডেটা হতে পারে, যে এরকম 5টা স্টুডেন্টের নাম্বার, বা কোনো একটা ভোটের রেজাল্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা মনে করলাম এর যে কতগুলো মানে ডেটা নেওয়া হলো, টোটাল 5টা। তাহলে এর এভারেজ যদি বের করতে হয়, তাহলে দেখো কী করতে হবে, এই টোটাল ডেটাগুলোর যোগফল করতে হবে তোমাকে। যোগ করো, তাহলে N1 প্লাস N2 প্লাস N3 N4 প্লাস N5। ঠিক, বাই কতগুলো ডেটা আছে? টোটাল 5 জনের আছে, তাহলে বাই হবে তোমার 5। ঠিক আছে, নাম্বার অফ যে স্যাম্পল আছে তাকে ভাগ করতে হবে। তাহলে এটা এইভাবে আমরা বের করবো। তাহলে এই জিনিসটাকে আমরা ফর্মুলা আকারে যদি লিখি, তাহলে সেটা কীভাবে দেখো, এভারেজকে যেটা বের করতে হয়, এভারেজ বা গড়, সেটা হচ্ছে এভারেজ ইকুয়াল টু, সেটা হচ্ছে সাম অফ অল অবজারভেশন, বা যে তোমার পর্যবেক্ষণ যে আছে, যে ডেটাগুলো নিলাম, বা সাম অফ অল ডেটা লিখতে পারো। ঠিক আছে, আমরা লিখছি সাম অফ অল অবজারভেশন, সমস্ত পর্যবেক্ষণের সাম বা যোগফল, বাই টোটাল নাম্বার অফ অল অবজারভেশন, টোটাল যে মানে অবজারভেশনগুলো আছে তার টোটাল সমষ্টি। ঠিক আছে, টোটাল নাম্বার অফ অল অবজারভেশন। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হলো এরকম, যে এভারেজ মানে সামেশান অফ, মানে টোটালটা করলে যেটা সামেশান হবে, তাহলে সামেশান অফ টোটাল বলতে পারো, টোটাল যোগ করতে হবে, বাই হচ্ছে নাম্বার অফ, বাই হচ্ছে নাম্বার। তার মানে শর্টে যদি বলতে হয়, তাহলে এভারেজ ইকুয়াল টু কীরকম ফর্মুলা দাঁড়াচ্ছে, যে এভারেজ ইকুয়াল টু টোটাল বাই হচ্ছে নাম্বার। ঠিক আছে, তার মানে এভারেজকে যদি আমি ওই মোট সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে পাবো টোটাল যদি বের করতে হয়, এভারেজকে কী করতে হবে, এভারেজকে ওই নাম্বার অফ ডেটা বা নাম্বার অফ অল ডেটা, এটা দিয়ে গুণ করলে আমি পাবো টোটাল। আর এভারেজ বের করতে গেলে টোটালকে ওই নাম্বার দিয়ে ভাগ করলে পাবো এভারেজ। এই দুটো ডেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই দুটো ডেটা কিন্তু তুমি শর্টে লিখে রাখতে পারো এবং মাথায় রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এটাকে নিয়ে আমরা ডিটেলস অ্যানালাইসিস করবো, কোনো টেনশন করার কারণ নেই। একদম বেসিক ধরে আমি করাবো যে কেন এরকম হচ্ছে। ঠিক আছে, নেক্সট হলো আমরা আরও বিভিন্ন দিক দিয়ে দেখার চেষ্টা করি যে এভারেজটা কী। দেখো, ধরো অনেকগুলো আমি আরও ডেটা নিচ্ছি, যে কীরকম, ধরো মনে করলাম যে ডেটা আমি যখন নিয়েছিলাম যে N1, N2, N3 এরকম ধরো ডেটা নিয়েছিলাম, ধরো N4 আর একটাও ডেটা নিলাম। এটা হচ্ছে নাম্বার অফ ডেটা। ঠিক আছে, এবং এর যে এভারেজ, সেই এভারেজগুলোকে আমি মনে করলাম যে এই N1 ডেটার এভারেজ A1, N2 ডেটার এভারেজ A2, এটার A3 এবং এটার A4। এর যদি নেট এভারেজ, অথবা এইটাকে আমরা বলতে পারি ওয়েটেড এভারেজ, অনেক সময় আসে ভারযুক্ত গড়। ঠিক আছে, ওয়েটেড এভারেজ, এইটা পরীক্ষার সময় কোশ্চেনে দিয়ে দেয়। তাহলে এই নেট এভারেজ বা ওয়েটেড এভারেজ কীভাবে বের করতে হবে, দেখো কী করবো, এই দুটো গুণ করো, এই দুটো যেটা যার সঙ্গে আছে, তাহলে N1 A1 প্লাস এই দুটো গুণ করো, তাহলে কত হচ্ছে N2 A2, পাশেরটা গুণ করে দাও সেমভাবে, এই দুটো গুণ করো, N3 A3 N4 A4 হলো। টোটালটা নাম্বার অফ যে ডেটা বা স্যাম্পল সেগুলো যোগ করে দিলাম এই দুটো গুণ করে।
এবার এই নেট অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ যদি বের করতে হয়, আমার এই নাম্বার অফ ডেটা, মানে এই যে উপরে যে ডেটাগুলো ছিল, এই ডেটাগুলো সমষ্টি দিয়ে তোমাকে ভাগ করতে হয়। মানে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে তুমি পাবে নেট অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ। এগুলো আমি তো সিম্পল ডেটাতে দেখাচ্ছি, পরে আস্তে আস্তে তোমাকে অনেক কোশ্চেন নিয়েও দেখাচ্ছি। যেমন ধরো আমি একটা ডেটা দেখাই। ধরো তুমি এরকম মনে করছো যে কোনো একটা ক্লাস রয়েছে, তুমি যে ক্লাসে পড়ছো, ধরো সেই ক্লাসে মনে করলাম একটা এ সেকশন আছে, একটা বি সেকশন, একটা সি সেকশন, ঠিক আছে, 3টে সেকশন আছে। এই সেকশানে ধরো নাম্বার অফ স্টুডেন্ট যারা আছে, ঠিক আছে, নাম্বার অফ স্টুডেন্ট যারা রয়েছে বা ছাত্র সংখ্যা যেটা রয়েছে, সেই স্টুডেন্ট সংখ্যা মনে করছি যে এ সেকশানে আছে 9 জন, বি সেকশানে আছে মনে করলাম 17, আর সিতে আছে মনে করলাম 14। তাহলে এই রেশিও যদি করি তাহলে 9:17:14 এরকম একটা হবে। আচ্ছা, এর প্রত্যেকটা সেকশানে, ধরো এ সেকশানে এর যে ওয়েট, ঠিক আছে, সেই এভারেজ ওয়েট মনে করছি কত, এভারেজ ওয়েট, ঠিক আছে, মানে গড় ওজন। এই সেকশানে যে 9 জন স্টুডেন্ট আছে, এদের গড় ওজন মনে করলাম 53 কেজি করে, ঠিক আছে, 53। পরেরটাকে মনে করলাম 59 কেজি, এবং এটাকে মনে করলাম 64 কেজি। ঠিক আছে, প্রত্যেকটাকে কেজি ধরো, ঠিক আছে, ওজন যেহেতু ধরছি। তাহলে এটা, তাহলে এর যদি আমি এভারেজ ওয়েট বের করতে হয়, বা ওয়েটেড এভারেজ বা নেট এভারেজ যদি বের করতে হয়, ঠিক আছে, এভারেজ ওয়েট বা এরকম লিখছি, ধরো এভারেজ ওয়েট অফ অল ক্লাসেস, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এভারেজ ওয়েট বা ওয়েটেড এভারেজ। কী করতে হবে, তাহলে 9কে 53 দিয়ে গুণ, এটার সঙ্গে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, সবগুলো তুমি গুণ করে যোগ করো। তাহলে 9 × 53 প্লাস 17 × 59 প্লাস 14 × 64 বাই কি টোটাল যে স্টুডেন্ট আছে সেটাতে তোমাকে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে 9 প্লাস 17 প্লাস কত 14। এটা ক্যালকুলেট করো, টোটাল উপরে দেখো যোগ টোগ করলে তোমার আসবে 2376 বাই কত 40। এটা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্স 59.4 মতো আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ওয়েটেড এভারেজ বের করতে পারি। এছাড়াও ডেভিয়েশন মেথড আছে, সেগুলো আমরা দেখাচ্ছি আস্তে আস্তে ডেভিয়েশন মেথডের মাধ্যমে কীভাবে বের করতে পারি। আমি বেসিকগুলো আগে ক্লিয়ার করি, তারপর আমরা যাচ্ছি যে কিছু ধরো কনজিকিউটিভ নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যদি হয়, স্বাভাবিক সংখ্যা বা এইটাকে আমরা বলি কি ন্যাচারাল নাম্বার, তাই তো, ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা বলে থাকি কাউন্টিং নাম্বার, যেটা আমরা কাউন্ট করি, কাউন্টিং নাম্বার। তাহলে কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বার, ন্যাচারালি 1 থেকে শুরু হয়, 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, 1 থেকে 0 থেকে শুরু হবে না, 1 থেকে শুরু হবে, খেয়াল রাখো। তাহলে এইভাবে যদি তোমাকে স্বাভাবিক সংখ্যার গড় বের করতে দেয়, তাহলে তুমি কী করবে, দেখো ধরো স্বাভাবিক সংখ্যা মানে কত 1 2 3 4, বা স্বাভাবিক সংখ্যার যে যদি গড় আসে, ধরো যে প্রথম, ধরো আমি একটা বড় সূত্র আকারে তোমাকে দিচ্ছি যে টোটাল n সংখ্যক যে সংখ্যা আছে, মনে করলাম এরকম টাইপের কোশ্চেন, যে কোশ্চেনটা লিখে নাও, প্রথম n সংখ্যক সংখ্যার গড় কত। তাহলে গড় বের করার আগে তোমাকে যেটা বের করতে হবে, প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি তুমি মুখস্থ রাখো, সমষ্টি। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে n × n + 1 বাই তোমার 2, সমষ্টি মনে রাখো। এটাকে আমরা বলি এপি সিরিজ, ঠিক আছে, এপি সিরিজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন সিরিজ, বা এটাকে আমরা বলতে পারি তোমার সমান্তর প্রগতি। তাহলে এটা হচ্ছে সমষ্টি। দেখো গড় বের করা আরও ইজি, দেখো এখানে সমষ্টি বলেছে, তাহলে পরে চলে আসে এখান থেকে গড়, ঠিক আছে। গড় কত হবে, তাহলে জাস্ট n দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে n × n + 1 বাই 2 তো ছিলই, এটা সমষ্টি। তাহলে গড় বের করা মানে কি, n দিয়ে নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ, তাহলে n সংখ্যক সংখ্যা আছে, তাহলে n কাটা, তার মানে গড় বের করতে গেলে যতগুলো টার্ম বলবে তার সঙ্গে 1 যোগ করে কী করতে হবে, তোমার 2 দিয়ে ভাগ, এইটা তোমার গড় হয়ে গেল, গড় বের করা। নেক্সট চলে আসো, ধরো এইটারই ধরো 2 নম্বর আমি দিচ্ছি যে প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি, ধরো বর্গের সমষ্টি, ঠিক আছে, বর্গের সমষ্টি কীভাবে বের করবো, বর্গ কত হবে, তাহলে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, n × n + 1 2n + 1 বাই কত 6, এটা হচ্ছে সমষ্টি। তাহলে সেমভাবে তুমি গড় বের করে ফেলো, গড় মানে n দিয়ে ভাগ, তাহলে এটাকে যদি তুমি n দিয়ে ভাগ করে দাও, তাহলে ফর্মুলা উপরে n আর নিচের nটা কেটে যাবে, তাহলে হবে কত n + 1 2n + 1 বাই কত, n দিয়ে ভাগ করলে n কেটে গেল, তাহলে শুধু থাকবে 6, ঠিক আছে। তাহলে গড় হবে n + 1 2n + 1 বাই 6, মানে বর্গের সমষ্টি। আর নর্মাল স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে n সংখ্যক, এখানে স্বাভাবিক কথাটা অ্যাড করে দাও, ঠিক আছে, স্বাভাবিক কথাটা অ্যাড করে দাও,
স্বাভাবিক সংখ্যার, স্বাভাবিক পরপর আর কি। আর এটা হচ্ছে বর্গের সংখ্যার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, এটা স্বাভাবিক অ্যাড করে দাও, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে এটা। ঠিক আছে, 3 নম্বর ফর্মুলা লেখো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের একটা হবে তোমার সমষ্টি, একটা বেরোবে কি তোমার গড়, তাই তো? তাহলে সমষ্টি কত? প্রথমে যে ফর্মুলাটা লিখেছিলাম যে n ইন্টু n প্লাস ওয়ান, পুরো সেটাই লিখে ফেলো যে n ইন্টু n প্লাস ওয়ান বাই কত 2। এইটা যদি সমষ্টি মানে সমষ্টি যদি বের করতে হয় তাহলে এর কী করতে হবে, তোমার ঘনর বের করতে গেলে তোমার এর স্কোয়ার করতে হবে। ঠিক আছে, আর গড় বের করা মানে গড় হবে কি এটা একটু ক্যালকুলেট করে দেখো, এইটাকে যদি আমাকে n দিয়ে ভাগ করে দিই তাহলে তোমার গড় বেরিয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে তোমার n স্কোয়ার, n প্লাস ওয়ান, এই যে স্কোয়ারটা এর মাথায়ও আছে তাহলে এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 হয়ে গেল। এবার এটা ঘন বের করতে গেলে তাহলে কী করতে হবে, গড় বের করতে গেলে n দিয়ে ভাগ, তাহলে এর সঙ্গে এটা কেটে যাবে। তাহলে গড়ের যে ফর্মুলাটা হবে সেটা মুখস্থ রাখো, n ইন্টু n প্লাস ওয়ান তার স্কোয়ার, n প্লাস ওয়ান স্কোয়ার শুধুমাত্র, ঠিক আছে, বাই হবে 4। এইটা তোমার হচ্ছে গড়ের ফর্মুলা। 4 নম্বর চলে আসো, ধরো সংখ্যাগুলো যদি এপি সিরিজে থাকে, মানে ধরো 1 2 3 4 এভাবে ডট ডট পড়ে ধরো n পর্যন্ত যদি থাকে, তাহলে এর গড় যেটা কী শিখালাম যে n প্লাস ওয়ান বাই 2। দেখো এইটাকে তুমি অন্যভাবে ভাবতে পারো, কীরকম, ধরো তোমাকে এরকম ধরো রয়েছে 1 2 3 এইভাবে ডট ডট পর্যন্ত ধরো 100 রয়েছে, তার মানে এক্ষেত্রে nটাই কিন্তু তোমার 100, এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তার মানে 100 প্লাস 1/2, তার মানে 101/2, তার মানে 50.5, তাই তো? কিন্তু সংখ্যাটা যদি এরকম থাকে, ধরো 5 10 15 20 এইভাবে যদি ধরো 100 পর্যন্ত রয়েছে, ঠিক আছে, 100, তাহলে এরকম যদি থাকে তার মানে মাঝখানে আছে সংখ্যাগুলো, তাহলেই কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। তখন কি হবে, এইটা ভালো করে রাখো, এইটা হচ্ছে তোমার ফার্স্ট সংখ্যা, বা এইটাকে তুমি ফার্স্ট সংখ্যা ভাবো, এটা ফার্স্ট আর এটা হচ্ছে তোমার লাস্ট, তার মানে ফার্স্ট এটা হচ্ছে লাস্ট তোমার, ঠিক আছে, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 এরকম তুমি ভাবতে পারো। তার মানে ফার্স্ট এক্ষেত্রে কোনটা, এটা হচ্ছে তোমার ফার্স্ট আর এটা হচ্ছে তোমার লাস্ট। তার মানে শর্টকাটে গড় যদি বের করতে হয় তুমি আরেকটা করতে পারো, সেটা হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। যদি সংখ্যাগুলোর ডিফারেন্স সেম থাকে, দেখো এর মধ্যে 5 ডিফারেন্স, এর মধ্যে 5, প্রত্যেকটা ধরো 5 ডিফারেন্স, তাহলে এইটা আমরা মনে রাখতে পারি, যদি ডিফারেন্স সেম থাকে এক্ষেত্রে হচ্ছে তোমার পার্থক্য যদি সমান হয়, ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যার পার্থক্য সমান হতে হবে আর কি, সমান হলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে পার্থক্য যদি সমান হয় তার মানে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 এটা ইউজ করতে আমরা পারি, ঠিক আছে, ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার একটা হতে পারে সমষ্টি, আর একটা কি গড়। তাহলে আমরা যেহেতু গড় করছি তাহলে আমরা ডাইরেক্ট গড়ে চলে যাই, তাহলে সংখ্যার গড় কত হবে, গড় হবে তোমার n প্লাস ওয়ান, জাস্ট শুধু এইটুকু, এটা হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে, তার মানে ইভেন নাম্বারের ক্ষেত্রে n প্লাস ওয়ান হবে। যদি এটা বিজোড় সংখ্যা হয়, ঠিক আছে, মানে অড নাম্বার যদি হয় তাহলে এটা জাস্ট হবে তোমার n, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যার গড় হলো তোমার n, মানে অড নাম্বারের গড় যদি হয় এটা হবে জাস্ট n, আর ইভেন নাম্বারের হলে কত হবে, ইভেন নাম্বারের হবে n প্লাস ওয়ান। খেয়াল রাখো এই দুটো। নেক্সট হলো প্রথম n সংখ্যক x এর গুণিতকের গড় কত? খুব ভালো কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা, প্রথম n সংখ্যক x এর গুণিতকের গড়। দেখো সংখ্যা কতগুলো আছে এখানে বলে দিচ্ছে যে n সংখ্যক আছে, তার মানে সেমভাবে গড় নর্মাল n সংখ্যক সংখ্যার যে গড় বের করে n প্লাস ওয়ান বাই 2, যেহেতু x এর গুণিতক তুমি কী করো, জাস্ট x দিয়ে গুণ করে দাও, তার মানে x ইন্টু n প্লাস ওয়ান বাই 2, ঠিক আছে। এইটা হবে তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কোনো একটা সংখ্যা বলে দিল, ধরো 5 বা 10-এর, তার গুণিতকের গড় হবে এটা। নেক্সট হলো ধরো 7 নম্বর, আমি একটা রুলস বলে দিচ্ছি, ধরো তোমাকে এগুলো জোড় আবার বিজোড় বলতে পারে, বললো ধরো প্রথম n সংখ্যক
একটা বলতে পারে তোমার জোরের গড়, আচ্ছা জোর বর্গের গড় আর কি, জোর বর্গের গড়, ঠিক আছে। প্রথম এন সংখ্যক জোর বর্গের গড়। ন্যাচারালি ফর্মুলা কী ছিল আমাদের, n প্লাস ওয়ান 2n+1 বাই 6 ছিল, এই 6কে অর্ধেক করে দাও তাহলে 3 হবে, তাহলে অর্ধেক করলাম যেহেতু এই দুইটা উপরে উঠে যাবে, তারপরে 2/3 দিয়ে তোমাকে এক্সট্রা গুণ করতে হবে, ঠিক আছে। এটা হলো তোমার জোর বর্গ। আচ্ছা আচ্ছা জোর তো হলো, তাহলে বিজোড় যদি হয়, বিজোড় বর্গের গড় যদি বের করতে হয়, দেখো আগে যা ফর্মুলা ছিল সেম, জাস্ট শুধু এখানে একটুখানি চেঞ্জ হবে, চেঞ্জ তো হবে এবং এটা ভালো ফর্মুলা আর কি। বিশেষ করে বিজোড় যদি বের করা যায়, জোরটা খুব ইজিলি অন্যভাবে বের করা যেতে পারে, আমরা শেখাবো, কিন্তু বিজোড় বের করতে গেলে একটু চাপ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখাটাই বেটার। ফর্মুলা কি, জাস্ট এই যে 2n যেটা আছে 2n+1 ইন্টু 2n-1, মানে a² - b² মতো, ঠিক আছে, বাই হবে কি 3, এটা 2n+1 ইন্টু 2n-1 বাই 3, এটা হচ্ছে বিজোড় যে বর্গ আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যার যে বর্গ তার গড় হচ্ছে এটা। নেক্সট চলে আসো প্রথম এন সংখ্যক, প্রথম এন সংখ্যক একটা লেখো জোর ঘন, জোর ঘনের মানে তোমার ইভেন কিউব আর কি, ইভেন কিউব, এর গড় কত হবে দেখো, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। জোর ঘন যদি গড় বের করা যায় সেটা হচ্ছে 2n ইন্টু n+1 জাস্ট স্কোয়ার, জাস্ট n+1 স্কোয়ার হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে, যে বিজোড় ঘনের এটা হচ্ছে অড কিউব, এর গড় কত, ঠিক আছে। বিজোড় কিউব যদি হয় তার গড় কত হবে দেখো, সেটা হচ্ছে n ইন্টু 2n² - 1, দেখো স্কোয়ারটা কিন্তু n এর মাথায় আছে এখানটায়, ঠিক আছে, n ইন্টু 2n² - 1, এগুলো একটু মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। 9 নম্বর চলে আসো, একটা কেস দেখাচ্ছি দেখো। কেস নাম্বার 1 যদি এরকম হয় যে একটা টোটাল ডিস্টেন্স যেটা আছে, এই ডিস্টেন্সের সে কোনো একটা ব্যক্তি x কিলোমিটার/ঘন্টা বেগে এলো, ঠিক আছে। এখান থেকে যাত্রা শুরু করলো ধরো এ স্টেশন থেকে, বা বি স্টেশনে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে এ থেকে যাত্রা শুরু করে ধরো বিতে পৌঁছালো x কিলোমিটার/আওয়ার বেগে, এবং এই বি থেকে এতে ফিরছে সেটা হচ্ছে y কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক আছে। তাহলে যাতায়াতে মোট বেগ কত হবে দেখো, তাহলে গড় বেগ কত হবে, গড় বেগ হবে তুমি মুখস্থ রাখো 2xy/x + y, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 1। সিমিলারলি একদম সেম ছবি হতে পারে কেস 2, দেখো এইভাবে না আসে, সে মনে করলো ধরো এই সেম ডিস্টেন্সটা, সে মনে করলো ধরো এখান থেকে এই অর্ধেকটা এসে এই পর্যন্ত আসলো x কিলোমিটার/আওয়ার বেগে, আর বাকি ধরো এটা পুরো মিডল, ঠিক আছে, এটা অর্ধেক এসছে, অর্ধেক ধরো এইটুকু, আর বাকি যে পথটা সেটা গেছে y কিলোমিটার/আওয়ার বেগে, মানে এইটা হচ্ছে এইটুকু। তাহলে এটা হচ্ছে কেস 2, ঠিক আছে, মানে ছবিটা আমি আবার আঁকছি দেখো, এর অর্ধেকটা গেছে x কিলোমিটার/আওয়ার বেগে, আর বাকিটুকু গেছে y কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে গড় বেগ কত, সেমভাবে এভারেজ বেগটাও কিন্তু একই হবে, যে 2xy/x + y, তার মানে একই ডিস্টেন্স ধরো এলো এবং গেল, তাহলেও গড় বেগ যা হবে, আর অর্ধেক করেও যদি আসে তাহলেও কিন্তু বেগটা এইটাই হবে 2xy/x + y। আরও কিছু রুলস বা আরও কিছু সিস্টেম আমরা শিখব, চলো একবারে কোশ্চেন সলভ করতে থাকি। কোশ্চেন সলভ করতে করতে আমি আরও কিছু থিওরি বলার চেষ্টা করব, চলো।